আজ থেকে প্রায় 1 লাখ বছর আগে আমাদের এই বাংলাদেশ সহ দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এক গভীর রহস্যময় জঙ্গল। তখনকার দিনে এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় বন। বিশেষ করে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের পাশের উপকূলীয় এলাকাগুলো ছিল যেন এই জঙ্গল রাজ্যের প্রাণকেন্দ্র। মনে হতো প্রকৃতি যেন তার সবটুকু সবুজ দিয়ে এক গোপন জগৎ তৈরি করেছিল। প্রায় 70 থেকে 80 হাজার বছর আগে এই শান্ত জায়গায় প্রথমবার মানুষের পা পড়ে। আর মানুষের এই আশাটা ধীরে ধীরে প্রকৃতির উপর গভীর প্রভাব ফেলতে শুরু করে। গাছ কাটা, আগুন জ্বালানো, চাষাবাদ, এসব কারণে এই গভীর জঙ্গলটা ছোট হতে থাকে। একটা সময় ছিল যখন দক্ষিণ এশিয়ার এই বনটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় বন। যদিও এখন এই জায়গাটা দখল করে নিয়েছে দক্ষিণ আমেরিকার বিশাল আমাজন জঙ্গল, কিন্তু ইতিহাস সাক্ষী আজকের এই জনবহুল উপকূলীয় অঞ্চলগুলো একটা সময় ছিল শুধুই বন্যপ্রাণীদের দখলে থাকা গাছপালায় ভরা এক গোপন সবুজ অরণ্য। প্রকৃতির নিয়মে দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলের সেই গভীর বন একসময় এক বিশেষ ধরনের টিকে থাকার অরণ্যে বদলে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ম্যানগ্রোভ বন নিয়ে। এই বনের সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানকার গাছগুলো। এরা প্রতিদিন বহুবার সমুদ্রের জোয়ার ভাটার সঙ্গে এক জীবন মৃত্যুর লড়াইয়ে টিকে থাকে। প্রতিটি জোয়ারে গাছের গোড়া আর মূল অংশ নোনা পানিতে ডুবে যায়। আবার যখন ভাটা আসে সেই গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে থাকে অবিচল। কিন্তু প্রতি মুহূর্তেই জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে তারা। সেই বিশাল ম্যানগ্রোভ জঙ্গল এখন আর আগের মতো নেই। এখন আছে শুধু কিছু ভাঙা ভাঙা অংশ, যেন তারা অতীতের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। ভারতের তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় টিকে আছে এই বনেরই কিছু নিদর্শন। তবে দুঃখের কথা হলো এই বাকি থাকা বনগুলো এখন হারিয়ে যাওয়ার পথে। তবে সেই প্রাচীন ম্যানগ্রোভ বন কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। তার সবচেয়ে বড় আর সেরা উদাহরণ হলো আমাদের সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চল আর ভারতের পশ্চিমবঙ্গের দুটো জেলা সাতক্ষীরা ও উত্তর 24 পরগনা, এই দুটো মিলিয়েই গড়ে উঠেছে বিস্ময়কর এই বনটি। আজও সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে তার গৌরব ধরে রেখেছে। এই বন শুধু গাছের এক বিশাল এলাকা নয়, এটা একটা জীবন্ত জগৎ, যেখানে প্রতিদিন জোয়ার ভাটার সঙ্গে মানুষ আর প্রকৃতির সঙ্গে এক অদৃশ্য লড়াই চলে। প্রিয় দর্শক, এই সুন্দরবনের দারুণ গল্পটা আপনাদের জানাতেই আমাদের এই ভিডিওটা তৈরি করা। তাহলে আর দেরি না করে চলুন তথ্য উপাত্তের সাথে, যেখানে আজও রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার, নিঃশব্দে বয়ে চলা নদী আর মানুষের জীবনের এক চিরন্তন সংগ্রাম। বাংলাদেশের খুলনা বিভাগ আর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা, এই দুই দেশের সীমান্ত জুড়ে ছড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনটার মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এর প্রায় 60% অর্থাৎ 6,000 বর্গ কিলোমিটার আছে বাংলাদেশ অংশে, আর বাকি 40% অর্থাৎ 4,000 বর্গ কিলোমিটার আছে ভারতের দিকে। সুন্দরবনের আয়তন বোঝাতে গেলে আমরা একটা প্রচলিত হিসাব দিতে পারি। এই বিশাল ম্যানগ্রোভ বন প্রায় 25 লাখ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই হিসাব শুধু বাংলাদেশ বা ভারত নয়, পুরো বিশ্বের সব ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনকে সবচেয়ে বড় বানিয়েছে। আরও একটি বিস্ময়কর তথ্য হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনটি রয়েছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। কিন্তু অবাক করা বিষয় হলো এর আয়তন মাত্র 3,000 একরেরও কম, যেখানে আমাদের সুন্দরবন একাই 25 লক্ষ একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত। সেখানে দ্বিতীয় বৃহত্তম বন সুন্দরবনের ধারে কাছেও নেই। ভূগোল অনুযায়ী সুন্দরবনের সীমানা দুটো নদী দিয়ে ঠিক করা হয়েছে। পূর্ব দিকে ভারতের হুগলি নদী, পশ্চিম দিকে বাংলাদেশের বলেশ্বর নদী। এই দুটো বিশাল নদীর মাঝখানে যে উপকূলীয় ম্যানগ্রোভ বন আছে সেটাই আমরা সুন্দরবন নামে চিনি। সুন্দরবন, এই সুন্দরবনের নামটা কিভাবে এলো তা নিয়ে অনেক গল্প আছে। তবে সবচেয়ে বেশি যে ব্যাখ্যাটা মানা হয় সেটা হলো এই বনের নামকরণ হয়েছে তার জন্মানো একটা বিশেষ গাছের নাম অনুসারে। সেই গাছটার নাম সুন্দরী গাছ। এই গাছ সুন্দরবনের অন্যতম প্রধান আর পরিচিত একটি গাছ। তাই অনেক গবেষক মনে করেন সুন্দরী নাম থেকেই সুন্দরবন নামটা এসেছে। তবে এর অন্যরকম ধারণাও আছে। কেউ কেউ বলেন এই বন আসলে সমুদ্রবন বা চন্দ্রবন নামে পরিচিত ছিল। সময়ের সাথে সাথে উচ্চারণ বিকৃত হয়ে নামটা সুন্দরবন হয়ে গেছে। আজও এর সঠিক উত্তরটা আমরা জানি না, কিন্তু সুন্দরবনের নামটা যতটা রহস্যময়, এর প্রকৃতি আর অস্তিত্ব ঠিক ততটাই বিস্ময়কর।
উত্তরের হিমালয় থেকে নেমে আসা তিনটা মহান নদী গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, তাদের মিলন হয় এই সুন্দরবনের আশেপাশেই। এই এলাকাটা শুধু প্রকৃতির দানেই সমৃদ্ধ নয়, এর ইতিহাসও অনেক গভীর। যদিও সুন্দরবনের আশেপাশে 50,000 বছর আগে থেকেই মানুষ থাকতো, তবু ইতিহাসে প্রথমবার এর নাম লেখা হয় 3য় শতকের মাঝামাঝি সময়ে। প্রায় 1800 বছর আগে চাঁদ সওদাগর নামের এক কিংবদন্তি বণিক এই এলাকায় একটা জনপদ গড়ে তোলেন। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন যে সুন্দরবনের বাঘমারা এলাকায় চাঁদ সওদাগরের তৈরি করা সেই জনপদের ধ্বংসাবশেষ আজও মাটির নিচে আছে। প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের নাম ইতিহাসের পাতা থেকে উধাও ছিল, কিন্তু অবশেষে 13 শতকের শুরু হওয়া মোগল শাসনামলে এই বনের কথা আবার নথিপত্রে আসে। বিশেষ করে মোগল সম্রাট আকবরের সময়ে এই বন একটা আশ্রয়স্থল হয়ে ওঠে। সম্রাট আকবরের সেনাবাহিনীর আক্রমণ থেকে বাঁচতে সেই সময়ের স্থানীয় অনেক মানুষ সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে আসে। এই গভীর বিপদসংকুল বনই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র পথ, যেখানে কোনো রাজদরবার ছিল না, শাসকের নজরও ছিল না, শুধু ছিল প্রকৃতি আর কঠিন নিয়মে বেঁচে থাকার লড়াই। যারা মোগল সেনাবাহিনীর ভয়ে সুন্দরবনে আশ্রয় নিয়েছিল, তাদের তৈরি করা ছোট ছোট বসতিগুলো 17 শতকে পর্তুগিজ জলদস্যুদের দখলে চলে যায়। এই গোপন আস্তানা থেকেই তারা নিয়মিত মুঘল বর্তমান ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালাতো। বনের অন্ধকার, নদীর জটিল পথ আর প্রশাসনের অনুপস্থিতি সব মিলিয়ে সুন্দরবন ছিল তাদের জন্য লুকিয়ে থাকার এক আদর্শ জায়গা। সময় বদলেছে, কিন্তু সুন্দরবনের মানুষের জীবন সংগ্রাম বদলায়নি। আজও হাজারো মানুষ এই বন আর উপকূলীয় এলাকাগুলোকে ঘিরেই বেঁচে থাকে। তাদের জীবনের মূল ভরসা নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরার মতো কঠিন পেশা। আর বছরের নির্দিষ্ট একটা সময় এলেই তারা ঝুঁকে পড়ে সবচেয়ে বিপজ্জনক কিন্তু ঐতিহ্যবাহী এক কাজে। সেই কাজ হলো মৌচাক থেকে মধু সংগ্রহ করা। প্রতিবারই তারা ঢুকে পড়ে বনের গহীনে, যেখানে এক পাশে হিংস্র বাঘ, অন্য পাশে বিষধর সাপ, আর উপরে রয়েছে আকাশে ঝড়ের ভয় আর পায়ের নিচে জোয়ারের গর্জন। মধু সংগ্রহের এই কাজটা নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর পেশা। তবুও তারা ফিরে আসেন বছর বছর। প্রকৃতির কাছে তারা ফিরে আসে একটু জীবন আর কিছু স্বপ্নের আশায়। সুন্দরবনের মধু সংগ্রহ এটা কোনো সাধারণ কাজ না, এটা এক একটা জীবন নিয়ে জুয়া খেলার মতো। কারণ এই অভিযানে অংশ নেওয়া মানুষগুলো প্রতিটি মুহূর্ত কাটায় আতঙ্কে, যেন কখন কোথা থেকে আক্রমণ করে বসে বাঘ তা কেউ জানেই না। এই অঞ্চলের বাঘগুলো অসাধারণ শক্তিশালী, তাদের চোখে একবার নজর পড়লেই আপনি শিকার। অনেকে বলেন তারা শুধু বাঘ নয়, তারা ম্যান ইটার টাইগার, মানুষ খেকো। এদের রোজ থেকে কেউই নিরাপদ না। বনের ভেতর একবার ঢুকলে কে বাঁচবে আর কে ফিরবে তা কেউই জানে না। অনেক সময় ভাগ্য সহায় থাকলে কেউ কেউ হয়তো বেঁচেও ফিরে বাঘের আক্রমণ থেকে, কিন্তু বাঘের মুখোমুখি সেই মুহূর্তের ভয়, সেই কান্না, সেই মৃত্যু গেছে ফিরে আসার স্মৃতি, আজীবন বয়ে বেড়াতে হয় তাদের। সুন্দরবনের এই বিশাল বনভূমির উপর প্রথম জরিপ চালিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 সালে পলাশীর যুদ্ধ জয়ের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা ঘটে। এর 40 বছর পর মানে 1797 সালে ব্রিটিশরা মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে সুন্দরবনের মালিকানা নিজেদের করে নেয়। আর মালিকানা পাওয়ার মাত্র 12 বছর পর অর্থাৎ 1809 সালে তারা সুন্দরবনের উপর প্রথম আনুষ্ঠানিক জরিপ চালায়। জেনে অবাক হবেন, তখন ফার্সি ভাষা ছিল প্রশাসনিক দাপ্তরিক ভাষা, আর সেই কারণেই সুন্দরবনের এই প্রথম জরিপও ফার্সি ভাষায় সম্পন্ন করা হয়েছিল। এই জরিপে উঠে এসেছিল অসংখ্য অজানা তথ্য, যেমন সুন্দরবনের বিস্তৃতি, খালবিল, নদী, চর আর ঘন জঙ্গলের মানচিত্র, সুন্দরী, গেওয়া, গরান গাছের প্রাচুর্য এবং কাঠের গুণগত মান, রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি এবং স্থানীয়দের আতঙ্ক, মধু সংগ্রাহক, জেলে ও বনজীবীদের পেশাগত সংগ্রাম। আর বনজ সম্পদের পরিমাণ দেখে রিপোর্টে লেখা হয় এই বন শুধু প্রকৃতি নয়, ব্রিটিশ অর্থনীতির জন্য এক সুবর্ণ সম্ভাবনা। এই জরিপের পর 1870 সালে সুন্দরবনকে রক্ষা করা আর দেখাশোনা করার জন্য তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশে একটা বন বিভাগ তৈরি করা হয়েছিল। এই বন বিভাগের প্রথম অফিস করা হয় বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই যে প্রাণীটার কথা বলতে হয় সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থে রাজকীয় এই প্রাণীটা তার হলুদ আর ডোরাকাটা রঙের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।
একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট। এর মধ্যে শুধু লেজই প্রায় 3 ফুট লম্বা হয়। এদের গড় ওজন থাকে 200 থেকে 250 কেজি। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় বাঘটার ওজন ছিল প্রায় 325 কেজি। প্রকৃতিতে রয়্যাল বেঙ্গল টাইগার একা থাকতে ভালোবাসে। এরা মূলত বন্য শূকর, হরিণ আর মহিষের মতো প্রাণী শিকার করে বেঁচে থাকে। বিজ্ঞানীরা মনে করেন দক্ষিণ এশিয়ায় প্রায় 2500 রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এর মধ্যে প্রায় 10% সুন্দরবনেই বাস করে। সুন্দরবনের আরও কিছু উল্লেখযোগ্য বন্যপ্রাণী হল রেসস বানর, চিতল হরিণ, ধূসর মাথা মেছহৈগল, নীল মাছরাঙ্গা, নোনা পানির কুমির, করাত মাছ। এছাড়াও ইরাবতী ডলফিন নামের এক ধরনের জলজ প্রাণী সুন্দরবনের নদী নালায় থাকে। তবে নদী দূষণের কারণে এদের সংখ্যা এখন কমে যাচ্ছে। বাঘের মতোই এই বনে থাকা সুন্দর চিতল হরিণের সংখ্যাও কমে যাচ্ছে এখন। একসময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়াতো। বর্তমানে এদের সংখ্যা প্রায় 30,000 চেয়েও কম। আর এই বন থেকে ইতিমধ্যে হারিয়ে গেছে জাবান রাইনোসরাস নামের এক ধরনের শিংবিহীন গন্ডার। সুন্দরবনের আয়তন দিন দিন ছোট হয়ে আসছে, যা খুবই চিন্তার বিষয়। প্রায় 200 বছর আগেও ব্রিটিশদের একটা জরিপ অনুযায়ী এই বনের আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার বা 42 লাখ একরের বেশি। এই সংকটের পেছনে অনেক কারণ আছে। জনসংখ্যা বৃদ্ধি আর মানুষদের দখলদারিত্ব, পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগও অনেক ভূমিকা রাখছে জঙ্গল শেষ হওয়ার পেছনে। বঙ্গোপসাগরের উপকূলীয় এই এলাকায় প্রায় প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। আর কয়েক বছর পরপরই খুব শক্তিশালী ঘূর্ণিঝড়গুলো এই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, যা সুন্দরবনকে অনেক ক্ষতি করে। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী 2007 সালের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের প্রায় 40% গাছপালা উপড়ে গিয়েছিল। সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই মাত্র 2 বছরের মধ্যে মানে 2009 সালে আইলা নামের আরও একটি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় এই বনে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে সুন্দরবনের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। প্রাকৃতিক কারণের মতোই মানুষের তৈরি কারণের ভূমিকাও সুন্দরবন ধ্বংসের পেছনে এক বড় কারণ। এর মধ্যে প্রথমেই আছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন। এই পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। 2007 সালে ইউনেস্কোর করা এক গবেষণা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ যদি প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো মানতে না পারে, তবে এই শতাব্দীর শেষে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা 45 সেন্টিমিটার বা 1.5 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। গবেষকরা জানিয়েছেন এমনটা হলে সুন্দরবনের প্রায় 75%ই চিরতরে হারিয়ে যাবে। সুন্দরবনের ভেতর দিয়ে অনেক নদীপথ আছে, যা গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে মাঝে মধ্যেই পণ্যবাহী জাহাজগুলো দুর্ঘটনার শিকার হয়। যেমন 2014 সালে এই বনের শেলা নদীতে সাউদার্ন স্টার 7 নামের একটা পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল। দুর্ঘটনার সময় জাহাজটি 3.5 লাখ লিটারেরও বেশি ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। এই বিশাল পরিমাণ জ্বালানি তেল দুর্ঘটনার পর প্রায় 350 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় এর ফলে সুন্দরবনের জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হয়েছিল। তবে আসার কথা হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর এর সংরক্ষণে স্থানীয় মানুষদের যথেষ্ট আগ্রহ আছে। বাংলাদেশ আর ভারত দুটো দেশেই এই বাঘকে তাদের জাতীয় প্রাণীর মর্যাদা দিয়েছে। তাই আশা করা যায় জাতীয় প্রাণী আর তার বাসস্থান বাঁচাতে দুটো দেশই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলে এই অসাধারণ সুন্দর বনের অস্তিত্ব রক্ষা পাবে, এমনটাই সারা বিশ্ব আশা করে। সুন্দরবন আমাদের এক অমূল্য সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষা করা আর এই বনের অস্তিত্ব টিকিয়ে রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সবচেয়ে ছোট প্রাণী পর্যন্ত সবাই মিলে এই বনের ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের তৈরি হুমকি দুটো থেকেই এই বনকে রক্ষা করতে আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মনোমুগ্ধকর সবুজ অরণ্যকে বাঁচিয়ে রাখা আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই খুব জরুরি। বন্ধুরা, আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।